প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি এই করোনা পরিস্থিতিতে সবাই নিরাপদে আছো, বাসায় আছো। তো আজকে আমরা কাজ, শক্তি, ক্ষমতা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে আমরা এই অধ্যায়টা শেষ করব। তো আমরা আজকে কাজ, শক্তি, ক্ষমতা এর প্রথম ক্লাস সবাই করব। তো দেখো, আমরা এই অধ্যায়ে কাজ, শক্তি, ক্ষমতা এই তিনটি বিষয় নিয়ে জানব। আসলে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি তার সব কিছুকেই আমরা কাজ বলি। যেমন তুমি ভাত খাচ্ছ, এটা তোমার কাছে একটা কাজ। তুমি ঘুমাচ্ছ, এটাও তোমার কাছে একটা কাজ। তুমি স্কুলে আসতেছো, বাসায় যাচ্ছ, এটাও কিন্তু একটা কাজ। কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ বলতে কিছু ভিন্ন বিষয়টাকে বোঝানো হয়। যেমন সব কিছু করাকেই কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ বলা হয় না। কাজ হতে হলে বিজ্ঞানের ভাষায় যদি আমরা কাজ বলতে চাই, তাহলে সেখানে কতগুলো শর্ত তাকে পালন করতে হবে। সেই শর্তগুলো যদি সম্পূর্ণরূপে পালন করে, তবেই আমরা তখন বলবো যে বস্তুটি দ্বারা কাজ সম্পাদন হয়েছে অথবা প্রযুক্ত বল দ্বারা কাজ সম্পাদন হয়েছে। তো দেখো, আজকে আমরা বিজ্ঞানের ভাষায় কাজ কি এটা জানবো, পর্যায়ক্রমে শক্তি, ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানবো। তো তোমরা দেখো স্ক্রিনে কাজ, শক্তি, ক্ষমতার প্রথম অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এম ভরের একটি বস্তু এ অবস্থানে আছে। এম ভরের একটি বস্তুকে এ অবস্থানে রাখা আছে। এই এ অবস্থান এ থাকার সময় বস্তুটিতে একটা বল দ্বারা ধাক্কা দেওয়া হয়েছে। এই বলের পরিমাপ হচ্ছে এফ। অর্থাৎ এম ভরের একটি বস্তুকে এফ পরিমাণ বল দ্বারা ধাক্কা দেওয়া হয়েছে। তো এই ধাক্কার ফলে দেখো বস্তুটা কি হয়েছে। এই ধাক্কার ফলে বস্তুটা কিন্তু এ বিন্দু হতে সরে বি বিন্দুতে চলে আসছে। এই ধাক্কার ফলে বস্তুটি এ বিন্দু হতে সরে বি বিন্দুতে চলে আসছে এবং এ আর বি বিন্দুর যে দূরত্ব সেটা আমরা দেখাচ্ছি এস দ্বারা প্রকাশ করা হচ্ছে বস্তু কতটুকু সরে গেছে। তো দেখো, এই যে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ ঘটে, তবেই তখন বিজ্ঞানের ভাষায় তাকে কাজ বলা হয়। তাহলে দেখো, দৈনন্দিন জীবনে সব কিছুকেই কিন্তু কাজ বলা হবে না। দৈনন্দিন জীবনের সব কিছুকেই কিন্তু কাজ বলা হবে না। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে বল প্রয়োগ করতে হবে। এই বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ ঘটে, তবেই বলা হবে কাজ সম্পাদিত হয়েছে। তো দেখো, যদি তুমি একটা দেওয়ালে সারাদিন বল প্রয়োগ করো, তুমি কিন্তু তোমার শক্তি ক্ষয় করতেছো। অর্থাৎ তুমি বল প্রয়োগ করতেছো, ফলে তোমার শক্তি অপচয় হচ্ছে, কিন্তু দেওয়ালের কিন্তু কোনো সরণ ঘটতেছে না। অর্থাৎ বল প্রয়োগ করার ফলে বস্তুর কিন্তু কোনো সরণ হচ্ছে না, দেওয়ালের কোনো সরণ হচ্ছে না। তখন কিন্তু আমরা একে বিজ্ঞানের ভাষায় কাজ বলতে পারবো না। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় কাজ বলতে হলে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে, এবং বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ ঘটে, তবেই আমরা বলবো কাজ সম্পাদিত হয়েছে। তাহলে এই যে প্রযুক্ত বল এবং সরণ, এই বল এবং সরণের গুণফল দ্বারা বিজ্ঞানের ভাষায় কাজ পরিমাপ করা হয়। অর্থাৎ কাজ ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু সরণ, কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। আর কাজের সংজ্ঞা বলা হয়, বল প্রয়োগে বস্তুর সরণ হলে তাকে কাজ বলে। বল প্রয়োগে বস্তুর সরণ হলে তাকে কাজ বলে। এবং কাজ আমরা কিভাবে পরিমাপ করব? বল এবং সরণের গুণফল দ্বারা। এরপরে আসো একক, কাজের এককটা কি? তাহলে আমরা কি দেখতে পেলাম? বল হচ্ছে, বল এবং সরণের গুণফল দ্বারা কাজকে পরিমাপ করতে হবে। বল এবং সরণের গুণফল দ্বারা কাজকে পরিমাপ করতে হবে। অর্থাৎ আমরা জানি কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। আমরা জানি বলের একক নিউটন এবং সরণের একক মিটার। তাহলে নিউটন আর মিটার গুণ করলে হবে নিউটন মিটার। এই নিউটন মিটারকে একত্রে বলা হয় জুল। এই নিউটন মিটারকে একত্রে বলা হয় জুল। এই জুল হচ্ছে কাজের এসআই একক। এসআই একক, এই জুল হচ্ছে কাজের এসআই একক। অর্থাৎ দেখো,
1 নিউটন মিটার সমান 1 জুল বলা হয়। তাহলে এখান থেকে আমরা কিন্তু 1 জুলের সংজ্ঞাটা দিতে পারি। যেমন দেখো, বলের মান যদি 1 এবং সরণের মান যদি 1 মিটার হয়, বলের মান 1 মিটার, বলের মান 1 নিউটন এবং সরণের মান 1 মিটার হলে তখন কিন্তু তাদের গুণফল 1 জুল আসবে। অর্থাৎ আমরা বলতে পারবো 1 জুলের সংজ্ঞাটা আমরা কিভাবে দিব। দেখো এখানে বলা আছে, দেখো 1 জুলের সংজ্ঞাটা কি বলা আছে। 1 জুলের সংজ্ঞাটায় বলা আছে যে যদি কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটির 1 মিটার সরণ ঘটে তবে তাকে 1 জুল কাজ বলে। ঠিক একইভাবে আমরা যদি দেখো 5 জুলের সংজ্ঞাটা লিখি তাহলে কি হবে, যদি কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির 5 মিটার সরণ ঘটে তবে তাকে 5 জুল বলে। এবং তুমি যদি বলো যে কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করার ফলে 1 মিটার সরণ ঘটে, তবেও কিন্তু তাকে বলা হবে কত, 5 জুল। অর্থাৎ বল এবং সরণের গুণফল 5 হলেই সেটাকে আমরা 5 জুল বলবো। অর্থাৎ বল এবং সরণের গুণফলটাকে তার সমান রাখতে হবে। যদি বলে 10 জুল কাকে বলে, তার মানে আমরা বলবো যদি কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটির 10 মিটার সরণ ঘটে তবে তাকে 10 জুল কাজ বলা হয়। তাহলে এই হচ্ছে কাজ। তার মানে আমরা দেখলাম যে দৈনন্দিন জীবনে আমরা যা করি তার সম্পূর্ণ কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ নয়। বিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে বস্তুতে বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ ঘটতে হবে, তবেই আমরা বলবো কাজ সম্পাদিত হয়েছে। তো দেখো, এটা ছিল কোনো বস্তুর একমাত্রিক গতি। যেমন আমি কিন্তু বস্তুটিতে ভূমি বরাবর ভূমির সমান্তরালে বল প্রয়োগ করেছিলাম, এর ফলে বস্তুটাও কিন্তু ভূমির সমান্তরালে গতিশীল হয়ে এ হতে বিতে চলে আসছে। তাহলে দেখো, এখন যদি বস্তুর গতিটা দ্বিমাত্রিক হয় তাহলে আমরা কাজের সমীকরণটা কিভাবে হিসেব করব। যদি বস্তুর গতিটা দ্বিমাত্রিক হয়, যেমন ধরো তুমি বস্তুতে বল প্রয়োগ করছো ভূমি বরাবর, কিন্তু বস্তুটা সরণ ঘটছে এই কলমের মতো একটা নির্দিষ্ট কোণে যদি সরণ ঘটে তখন আমরা সেটা বলবো তার গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। তাহলে এখন আসো এই দ্বিমাত্রিক গতি আমরা কিভাবে ব্যাখ্যা করব, এখান থেকে আমরা কিভাবে কাজ পরিমাপ করব। তো দেখো, চিত্রে দেখা যাচ্ছে এই অবস্থানে রাখা একটা বস্তুর উপর উপর ভূমি বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। তো ভূমি বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ বলের দিক ছিল এই এবি বরাবর, কিন্তু বস্তুর সরণ হয়েছে কোন বরাবর, কিন্তু সরণ হয়েছে কিন্তু এসি বরাবর। তার মানে আমরা চিত্র হতে কি দেখতেছি, চিত্র হতে দেখছি যে বলের দিক কি, বলের দিক হচ্ছে এবি বরাবর, আর সরণের দিক কোন দিকে, সরণের দিক হচ্ছে এসি বরাবর। তার মানে দেখো, তুমি যেদিকে বল প্রয়োগ করেছিলা বস্তুর সরণ কিন্তু সেই দিকে না হয়ে একটা নির্দিষ্ট কোণে ঘটেছে। যদি এই রকম কোনো বস্তুতে বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ বলের দিকে না ঘটে একটা নির্দিষ্ট কোণে তার সরণ ঘটে, সেই ক্ষেত্রে আমরা কাজ বের করব একটু ভিন্ন উপায়ে। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কাজ বের করার সমীকরণ হচ্ছে W = Fs cos θ, W = Fs cos θ। এখন দেখো, সেই ক্ষেত্রে আমরা কাজ পরিমাপ করব হচ্ছে বল এবং বলের দিকে সরণের উপাংশ দ্বারা কাজ পরিমাপ করতে হবে। আগেরটা যেমন ছিল আমাদের বল এবং সরণের গুণফল দ্বারা কাজ পরিমাপ করব, কিন্তু এক্ষেত্রে আমাদের কি করতে হবে, বল এবং বলের দিকে সরণের উপাংশ দ্বারা কাজ করতে হবে। এখন দেখো, বলের দিকে সরণের উপাংশটা কি, দেখো বলের দিক কোনটা, বলের দিক হচ্ছে এবি বরাবর, আর সরণের দিক কোনটা, এসি বরাবর। তাহলে এখন দেখো, এই সরণ হতে যদি আমরা বলের উপর একটা লম্ব টানি, এই যে সরণ হতে আমরা বলের উপর একটা লম্ব টানি, একদম সরণের শেষ প্রান্ত থেকে লম্বটা আঁকতে হবে। সরণ হতে যদি বলের উপর একটা লম্ব টানি তাহলে যে অংশটুকু কেটে নেয় তাকে বলা হয় বলের দিকে সরণের উপাংশ, তাকে বলা হয় বলের দিকে সরণের উপাংশ। তাহলে এই এবি হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। এই দেখো, বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, বলের মান এফ, উপাংশ হচ্ছে এবি। এখন আসো আমরা এই এবির মানটা পাশের চিত্র থেকে বের করি। দেখো, ত্রিভুজ এর সাইন কস টেন এই সূত্র হতে আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি এবং
অনুপাতকে কস থিটা বলে। তাহলে দেখো এখানে হচ্ছে কোণ, আর আমরা জানি কোণের এক বাহু ভূমি, অর্থাৎ এবি হচ্ছে ভূমি। আমাদের ভূমি বের করতে হবে, মান দেওয়া আছে অতিভুজের, তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস থিটা। এখান থেকে ভূমির মান এবি, অতিভুজের মান এসি, আর গুণ করে এসি কস থিটা এই পাশে লিখলাম, এবিটা এই পাশে লিখলাম। এসি সমান কি লেখা যায়? এসি সমান লেখা যায় এস। তাহলে দেখো এই এবি মান পেয়ে গেলাম এফ ইন্টু এস কস থিটা, এই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। অর্থাৎ দেখা যাচ্ছে যদি বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ বলের দিকে না ঘটে, বলের সাথে একটা নির্দিষ্ট কোণে ঘটে, তখন আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা সমীকরণ বের করব এবং এটা দিয়ে অঙ্ক করব। কিন্তু এখানে কিন্তু সব সময় মনে রাখতে হবে, এখানে এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ, আর এই যে থিটা, এই থিটাটা কিন্তু অবশ্যই হবে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এই দেখো বল এফ এবং সরণ এস এর মধ্যবর্তী কোণ। আগে আমাদের অঙ্ক করার সময় অবশ্যই দেখতে হবে বল এবং সরণের মধ্যবর্তী কোণ সেটা আছে কি না। যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ না হয় তাহলে কিন্তু আমাদের আগে বের করতে হবে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত, তারপরে আমাদের অঙ্কটা এই সূত্র দিয়ে করতে হবে। তো এখন আসো বল এবং সরণের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা একটু পরেই সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আসো আমরা কাজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব একটু। কাজের প্রকারভেদটা কি দেখো, কাজ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। এখন আসো ধনাত্মক কাজ কি এবং ঋণাত্মক কাজ কি। নিচের চিত্র দুটি লক্ষ্য করো। এই চিত্রে দেখা যাচ্ছে এই এই যে একটা গোলাকার বস্তু, এই গোলাকার বস্তুর ভর ধরো এম, এই এম ভরের বস্তুটাকে সামনের দিকে বল প্রয়োগ করা হয়েছে। তো এই সামনের দিকে বল প্রয়োগ করার ফলে বস্তুটি কিন্তু এই দিকে সরণ হচ্ছে। এই যে এস দ্বারা সরণের দিক দেখানো হচ্ছে, এফ দ্বারা বলের দিক দেখানো হচ্ছে। তাহলে দেখো তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো বস্তুর সরণ কিন্তু সেদিকেই হচ্ছে। তাহলে এফ ও এস এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে দেখো যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তখন আমরা বলতে পারবো বল যেদিকে ক্রিয়াশীল বস্তুর সরণও কিন্তু সেদিকেই হচ্ছে। আবার দেখো ধরো এম ভরের একটা বস্তুকে তুমি ভূমি হতে এই উচ্চতায় তুলে তারপরে তাকে ছেড়ে দিলা, তাহলে বস্তুটা কোন দিকে পড়বে? এখন বস্তুটা অবশ্যই নিচের দিকে পড়বে। এখন দেখো এই বস্তু নিচের দিকে পড়বে কেন? আমরা জানি প্রত্যেকটা বস্তু নিচের দিকে পড়ে অভিকর্ষ বলের প্রভাবে। তাহলে এই নিচের দিকে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে অভিকর্ষ বল, যেটাকে আমরা বলছি এমজি। এবং বস্তুটার সরণ হচ্ছে কোন দিকে? সরণ কিন্তু এই দিকেই হচ্ছে এস। তার মানে দেখো বল যেদিকে ক্রিয়া করতেছে বস্তুর সরণও সেদিকেই হচ্ছে। এই ধরনের কাজকে আমরা বলবো ধনাত্মক কাজ, অর্থাৎ বল প্রয়োগে বস্তুর সরণ বলের দিকে ঘটলে তাকে ধনাত্মক কাজ বলে। ঠিক যেমন কোনো একটা বস্তুকে টেনে নিয়ে যাওয়া, কোনো বস্তুকে ওপর থেকে নিচে ফেলে দেওয়া, এটাও একটা ধনাত্মক কাজ। তো দেখো এরপরে আসো ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজটা কি? বল প্রয়োগে বস্তুর সরণ যদি বলের বিপরীতে ঘটে, অর্থাৎ তুমি একটা বস্তুকে টান দিলা এই দিকে কিন্তু বস্তু সরে যাচ্ছে তার বিপরীত দিকে, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণ কিন্তু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। এইরকম যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়ে যায় তখন আমরা বলবো সেই কাজটা ঋণাত্মক কাজ। কারণ কি দেখো, আমরা যদি এই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা সমীকরণ ব্যবহার করি তাহলে কিন্তু কস 180 ডিগ্রির মান -1 আসবে, অর্থাৎ কাজটা ঋণাত্মক আসবে। ঠিক একইভাবে দেখো উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? উদাহরণ হিসেবে বলতে পারি যে ধরো তুমি একটা বস্তুকে ভূমির উপর দিয়ে টেনে বল প্রয়োগ করে টেনে সেটাকে সামনে নিয়ে যাচ্ছ, তাহলে তোমার প্রযুক্ত বল হচ্ছে সামনের দিকে। আর আমরা জানি যখন একটা বস্তু কোনো রাস্তার উপর দিয়ে গতিশীল হয় তখন কিন্তু অবশ্যই সেখানে একটা ঘর্ষণ বল উপস্থিত থাকে। এই যে ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটার সংজ্ঞা হতে আমরা কি জানি? ঘর্ষণ বল সম্পর্কে আমরা চতুর্থ অধ্যায়ে পড়ে আসছি। ঘর্ষণ বল হচ্ছে সর্বদা বস্তুর গতির বিপরীতে ক্রিয়া করে, অর্থাৎ বস্তু যেদিকে গতিশীল হয়
ঘর্ষণ বল সর্বদা তার বিপরীতে ক্রিয়া করে। তাহলে দেখো তোমার প্রযুক্ত বল, বস্তুর সরণ হচ্ছে কোন দিকে? এই দিকে, কিন্তু ঘর্ষণ বল বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তার মানে আমি এখন বলতে পারি প্রযুক্ত বল যেদিকে বস্তু সেদিকেই সরে যাচ্ছে, কিন্তু ঘর্ষণ বল যেদিকে বস্তু তার বিপরীত দিকে সরে যাচ্ছে। অর্থাৎ তোমার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ ধনাত্মক হলেও ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কিন্তু ঋণাত্মক। ঠিক একইভাবে ধরো একটা বস্তুকে টেনে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তোলা হলো, তাহলে অভিকর্ষ বল কিন্তু সবসময় নিচের দিকে তাকে টানবে, কিন্তু তুমি তাকে টেনে নিয়ে যাচ্ছ ওপর দিকে। অর্থাৎ তোমার বল দ্বারা কৃত কাজ ধনাত্মক হলেও অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কিন্তু ঋণাত্মক। তার মানে দেখো, ধনাত্মক কাজ হচ্ছে সেই সকল কাজ যে বল যেদিকে প্রয়োগ করা হবে বস্তুর সরণও সেদিকেই ঘটবে, সেটা হচ্ছে ধনাত্মক। আর বল যেদিকে প্রয়োগ করা হবে বস্তুর সরণ যদি তার বিপরীত দিকে ঘটে তখন সেটাকে আমরা বলবো ঋণাত্মক কাজ। অর্থাৎ ধনাত্মক কাজের ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, এবং ঋণাত্মক কাজের ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কাজের প্রকারভেদ। এখন আসো এই W=Fs cos θ সমীকরণ ব্যবহার করে আমরা ছোট্ট একটা ব্যাখ্যামূলক প্রশ্ন শিখব। দেখো, আমরা দৈনন্দিন জীবনে দেখি যে কোনো ভারী জিনিসকে টানতে হলে আমরা টান দেওয়ার সময় অটোমেটিক নিচু হয়ে যাই। একটা জিনিস খেয়াল করে দেখবা, তুমি একটা ভারী জিনিসকে টান দিয়ে তুমি যদি সর্বোচ্চ চেষ্টা করতে থাকো তখন তুমি দেখবা যে তুমি অটোমেটিক নিচু হয়ে টান দিচ্ছ। এই নিচু হওয়ার সুবিধাটা কি? এখানেও একটা ফিজিক্স আছে, সেটা আমরা শিখব। তো এটি দেখো, কোনো বস্তুকে লম্বা এবং খাটো দড়ি দিয়ে টানার সুবিধা। দেখো দুটি চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রে আর এই চিত্রে একই বস্তু। ধরো এটা এম ভরের একটা বস্তু, এই এম ভরের বস্তুটা ভূমিতে রাখা আছে, তাকে একবার আমি এরকম একটা ছোট দড়ি দিয়ে বা খাটো দড়ি দিয়ে টানবো, আরেকবার কি করব, আরেকবার আমি ওই একই বস্তুকে একটা লম্বা দড়ি দিয়ে টানবো। তার মানে এটা হচ্ছে খাটো দড়ি, এটা হচ্ছে লম্বা দড়ি। এখন বাস্তবতায় আসো, তো তুমি যখন ধরো আমি যদি লম্বা দড়ি খাটো দড়ি দিয়ে টানি তাহলে দড়িটা এই কলমের মতো এরকম থাকবে, আর যদি আমি সেটাকে লম্বা দড়ি দিয়ে টানি তাহলে দেখো এখানে যে সৃষ্ট কোণ, ভূমির সাথে যে সৃষ্ট কোণ, সেই কোণটা কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দিকে হচ্ছে বস্তুর সরণ আর এই দিকে হচ্ছে বস্তুর সরণ। দেখো এই ক্ষেত্রে খাটো দড়ির ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ এবং লম্বা দড়ির ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এই দুটি কোণের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই দুটি কোণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে দেখো খাটো দড়ির ক্ষেত্রে কোণটা হয়ে যাচ্ছে একটু বড়, আর লম্বা দড়ির ক্ষেত্রে কোণটা হয়ে যাচ্ছে একটু ছোট। তো এখন আমরা যদি এখান থেকে কাজের সমীকরণটা ব্যবহার করি তাহলে কি করব? এক্ষেত্রে বলবো W=Fs cos θ1, আর এক্ষেত্রে বলবো W=Fs cos θ2। তার মানে এখানে বাস্তবতায় দেখা যাচ্ছে যে θ1 ইজ গ্রেটার দেন θ2, কারণ খাটো দড়ি দিয়ে টানলে কি হয়, কোণটা বড় হয়, আর লম্বা দড়ি দিয়ে টানলে কোণটা ছোট হয়। এখন বাস্তবে তুমি দেখবা, আমি যদি এখানে উদাহরণ দিই দেখবা যে cos 0 ডিগ্রির মান কত? আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, cos 45 ডিগ্রির মান 1/√2, এবং cos 90 ডিগ্রির মান কত? আমরা জানি 0। তার মানে দেখো থিটার মান যত বৃদ্ধি পাচ্ছে, থিটার মান যত বৃদ্ধি পাচ্ছে cos থিটার মান কিন্তু তত কমে যাচ্ছে। দেখো এই ক্ষেত্রে থিটার মান বাড়তেছে, এই ক্ষেত্রে cos থিটার মান কমতেছে। অর্থাৎ দেখো থিটার মান যদি কমে যায় তাহলে cos থিটার মান কি হয়? বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে থিটার মান বেশি, তাহলে এক্ষেত্রে cos থিটার মান হবে কম। এই দেখো থিটার মান বেশি, θ1 বড় কিন্তু cos থিটা হয়ে যাবে ছোট। তাহলে cos থিটা ছোট আর সৃষ্ট কোণ ছোট হয়ে যাওয়ার জন্য cos θ2 হবে বড়। অর্থাৎ এই ক্ষেত্রে W2 এর মানটা আমরা W1 থেকে বেশি পাবো। অর্থাৎ আমাদের কি দাঁড়ালো, লম্বা দড়ি দিয়ে টানলে কিন্তু আমাদের কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এর জন্য একটা বস্তুকে লম্বা দড়ি দিয়ে টানার সুবিধা। এবং এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ওই যে একটা ভারী বস্তুকে টানার সময় তুমি দেখবা এমনি তুমি স্বভাবত কারণেই তুমি নিচু হয়ে যাচ্ছ, হাতটাকে নিচু করে টান দিচ্ছ। আবার এর জন্য দেখো কি হচ্ছে, লম্বা দড়ি দিয়ে টানার ফলে সৃষ্ট কোণের মান হ্রাস পাওয়ার জন্য
কস থিটা এর মান বৃদ্ধি পায়, ফলে কাজের পরিমাণ বৃদ্ধি পায়। তাই কোনো বস্তুকে আমরা কি বলতে পারি? তাই বলা যায় লম্বা দড়ি দিয়ে টানা অধিক সুবিধা। তার মানে দেখো, লম্বা দড়ি দিয়ে টানলে সুবিধাটা বেশি। ঠিক একইভাবে তোমরা লক্ষ্য করবা, আমরা যখন টিভিতে দৌড় প্রতিযোগিতা দেখি, প্রতিযোগীরা যখন একটা ট্র্যাকের উপর অবস্থান করে, তখন দেখবা তারা হাঁটু গেড়ে নিচু হয়ে বসে থাকে। এই যে হাঁটু গেড়ে নিচু হয়ে বসে থাকবা, যে যত বেশি নিচু হয়ে বসে থাকবে তার সৃষ্ট কোণ কিন্তু তত বেশি হবে, এবং সে কিন্তু খুব কি করতে পারবে? সে কিন্তু খুব সহজেই অল্প বল প্রয়োগ করে কাজের পরিমাণ বেশি পাবে। তো এটাই হচ্ছে আমাদের কোনো বস্তুকে লম্বা বা খাটো দড়ি দিয়ে টানার সুবিধা। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুকে লম্বা দড়ি দিয়ে টানি, তাহলে সৃষ্ট কোণের মান ছোট হয়ে যাবে, আর সৃষ্ট কোণের মান ছোট হয়ে যাওয়ার জন্য কাজের পরিমাণ বেড়ে যাবে, কারণ থিটার মান হ্রাস পেলে কস থিটার মান বৃদ্ধি পায়। তো এটা ছিল আমাদের কাজ।